আসসালামু আলাইকুম। ফ্রান্সের পূর্ব প্রান্তে অবস্থিত বাস্তিল নামক একটি দুর্গ ছিল, যেটা বোরবো রাজবংশের স্বৈরতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। বোরবো রাজবংশের 16তম রাজা বিধায় তিনি ষোড়শ লুই নামে পরিচিত ছিলেন। মূলত তার জন্মগত নাম ছিল লুই অগাস্তে। রাজা চতুর্দশ লুই থেকে ষোড়শ লুই পর্যন্ত সব শাসকগণই ছিলেন স্বৈরাচারী। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ফ্রান্সে ব্যাপক খাদ্যাভাব দেখা দেয়। মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত শুরু করে। এদিকে ফ্রান্সের 95% সম্পদ কুক্ষিগত ছিল 5% মানুষের হাতে, অথচ তারা কোনো রাষ্ট্রীয় কর প্রদান করত না। পক্ষান্তরে কর প্রদান করতে হতো 5%-এর মালিকানা থাকা 95% জনগণকে। যারা কর দিতে পারত না তাদেরকে এই বাস্তিল দুর্গে নিক্ষেপ করা হতো। এখানে কেউ একবার ঢুকলে তার মৃত্যু ছিল অনিবার্য। এরকম অবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে 1789 সালের 14 জুলাই ফ্রান্সের বিক্ষুব্ধ জনতা, বুর্জোয়া শ্রেণী এবং নির্বাচিত প্রতিনিধিগণ এবং রক্ষী বাহিনী সহ বিপুল সংখ্যক লোক এই বাস্তিল দুর্গর অভিমুখে রওনা হয়। তারা প্রথমে আলোচনা এবং 7 জন মূল বন্দীকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেও দুর্গ প্রধান তাতে রাজি হননি। অতঃপর বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা বাস্তিল দুর্গে হামলা করতে ঝাঁপিয়ে পড়ে। দুর্গের সৈন্য এবং বিপ্লবীদের পরস্পর হামলায় প্রায় 2 শতাধিক মানুষ হতাহত হয় এবং অবশেষে বাস্তিল দুর্গ ধ্বংস করতে সক্ষম হয়। স্বৈরতন্ত্রের প্রতীকে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে শিথিল হয় রাজতন্ত্রের এবং ফ্রান্সে উদ্ভব ঘটে গণতন্ত্রের। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের সামন্ততান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং আধুনিক গণতন্ত্র ও মানবাধিকারের ধারণাগুলো প্রতিষ্ঠিত হয়। এই জন্য 14 জুলাই এই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এতক্ষণ যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করা হলো সেটি বিশ্বের সর্বপ্রথম গণ অভ্যুত্থান বা গণবিপ্লব হিসেবে বিবেচিত হয়ে আসছে, যা সবার কাছে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব নামে পরিচিত। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই ফরাসি বিপ্লবের পেছনের কারিগর হিসেবে একজন বাঙালি ছিল। কি তার পরিচয়, বাংলার কোথায় ছিল তার অবস্থান, আর বাঙালি হয়েও ফরাসি বিপ্লবে কিভাবে ভূমিকা রাখলো সেগুলো জানবো আজকের এপিসোডে। এর সাথে আরও জানবো হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের উপর দিয়ে পাওয়া এই 24-এর গণ অভ্যুত্থান ঠিক কী কারণে ব্যর্থ হতে পারে, এগুলো নিয়েই আলোচনা করব আজকের এপিসোডে। চট্টগ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এই জামর। 1762 সালে তার জন্ম। অনেকের মতে তিনি সিদ্ধি জনগোষ্ঠীর লোক ছিলেন। আফ্রিকা থেকে তার পূর্বপুরুষ বাংলায় আসে। 1773 সালে চট্টগ্রাম উপকূলে ইংরেজ দাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়েন এই জামর। তখন তার বয়স মাত্র 11 বছর। জাহাজে করে তাকে নিয়ে যাওয়া হলো মাদাগাস্কারে, তারপর ফ্রান্সে। সেখান থেকে তাকে কিনে নিলেন তৎকালীন রাজা পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই জামরকে তার উপপত্নী মাদাম বেরির কাছে হস্তান্তর করেন। জামরকে আফ্রিকান ভেবেছিলেন মাদাম বেরি। কৃতদাস হলেও তাকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকেন। দীক্ষিত করেছিলেন খ্রিস্ট ধর্মেও। তখন থেকেই সেখানে পরিচিত হয় লুই বেনোয়া জামর নামের চট্টগ্রামের এই তরুণ। জামরের পড়াশোনায় আগ্রহ ছিল, তাতে উৎসাহ দিতেন মাদাম বেরি। মন দিয়ে ফরাসি সাহিত্য ও দর্শন অধ্যয়ন করতেন জামর। এইভাবে পড়ে ফেলেন জ্যাক রুসোর একটি বই। প্রভাবিত হলেন দারুণভাবে। রাজনীতিতেও আকৃষ্ট হয়ে গেলেন। যোগ দিলেন বিপ্লবী দলে। গোপনে যোগাযোগ রাখতেন লুকিয়ে থাকা বিপ্লবীদের সাথে। জামর প্যারিসের রয়্যাল ক্যাফেতে নিয়মিতই যাতায়াত করতেন। সেখানে ইংরেজ বিপ্লবী জর্জ গ্রিভের সাথে তার বন্ধুত্ব হয়। রাজা ষোড়শ লুই যখন সিংহাসনে, তখন বিপ্লবে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। 1789 সালের 14 জুলাই সেই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয় জনতা। রাজতন্ত্রের পতন ঘটল। জামর তখন বিপ্লবী নেতা। জ্যাকোবিন ক্লাবের কমিটি অফ পাবলিক সেফটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই জামর। মূলত রাজবংশের কাছাকাছি থাকায় গোপনে অনেক তথ্য বিপ্লবীদের কাছে সরবরাহ করতেন এই জামর, যা পরবর্তীতে এই বিপ্লবকে সুসংহত করতে সহায়তা করেছে। এভাবেই এই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চট্টগ্রামের তরুণ সন্তান এই জামর। তার অবদানই প্রমাণ করে কিভাবে দাসত্ব থেকে উঠে এসে ইতিহাসের পট পরিবর্তন করা যায়। ইতিহাসে অনেক বিপ্লব শুরুতে সফল হলেও রাজনৈতিক অস্থিরতা, প্রতি বিপ্লব বা প্রতি অভ্যুত্থান অথবা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘমেয়াদী ফল আনতে ব্যর্থ হয়েছে এই সকল বিপ্লব।
উদাহরণস্বরূপ ফরাসি বিপ্লব এবং রাশিয়ান বিপ্লব কিন্তু প্রথম দিকে বৃহৎ সামাজিক পরিবর্তন আনতে সমর্থন হলেও রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার লড়াইয়ের কারণে পরবর্তীতে তাদের লক্ষ্য পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেনি। ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়, যেমন নেপোলিয়ান শাসন ব্যবস্থা, যা ওই বিপ্লবের আদর্শের পুরোপুরি বিপরীত ছিল। এছাড়াও অনেক বিপ্লবের পরে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বাহিরের শক্তির হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সংকট বিপ্লব পরবর্তী স্থায়ী উন্নয়ন ও পরিবর্তন আনার পথটি কঠিন করে তোলে। বিপ্লব পরবর্তী মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড আশার সঞ্চার হয়। বাংলাদেশের মানুষও এর বিপরীত নয়। বিপ্লব পরবর্তী 5 মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের আশা কতটুকু পূরণ করতে পেরেছে সেটা কিন্তু দেখার বিষয়। এখন চলেন দেখে আসি 24-এর এই গণ অভ্যুত্থান ঠিক কি কি কারণে ব্যর্থ হতে পারে। গণ অভ্যুত্থানের পরে হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন হেভিওয়েট নেতা এই দেশ থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল, যার কারণে এই 5 মাস পরে এসে এখন কিন্তু নানানজন নানান জায়গা থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। এদের ভিতর অনেকেই কিন্তু আটক হওয়ার খবর মিডিয়া প্রকাশিত হয়েছিল, কিন্তু এক অজানা কারণে তারা আবার দেশ থেকে পালিয়ে যায়। এছাড়াও আটকের পরে জামিনে মুক্তি পাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এরকম একটি গণ অভ্যুত্থানের পরেও এই দেশ থেকে এই সকল গণহত্যার দায়ে অভিযুক্তরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, এই প্রশ্নের দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এড়িয়ে যেতে পারে না। মূলত 24-এর এই গণ অভ্যুত্থান ব্যর্থ করার প্রথম প্রয়াস চালানো হয়েছে এদেরকে সেফ এক্সিটের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে। 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বিপ্লবীদের বাদ দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বিপ্লব পরবর্তী দেশ পরিচালনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবীদের থাকাটা খুবই জরুরি ছিল। কিন্তু 5ই আগস্টে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সেনা প্রধানের অনুরোধে যখন সমস্ত রাজনৈতিক নেতারা এই বঙ্গভবনের দিকে গেলেন, সেখান থেকে কিন্তু মূলত গণ অভ্যুত্থানের মূল যে স্তম্ভটা সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল এবং সেখান থেকেই এই বিপ্লবীদেরকে বাদ দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রয়াস চালানো হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যাসিস্টদের দোসর আমলাদেরকে প্রশাসন থেকে এখনো অপসারণ না, যার কারণে এই সকল আমলারা নিজ নিজ জায়গায় বসে ষড়যন্ত্র করছে, যা এই 5 মাস পরে এসে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানে কিন্তু বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, ছাত্র জনতা তারা মাঠে নেমে এসেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই শহীদ এবং আহত বিপ্লবীদেরকে যদি আমরা যথাযথ মূল্যায়ন না করি, তাহলে অচিরেই আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থতায় পরিণত হবে। এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তার অন্যতম আরেকটি কারণ থাকবে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা। আমরা দেখছি গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে রয়েছে তারা কিন্তু পুরনো কালচার থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। একে অপরকে দোষারোপ করা, একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এগুলো কিন্তু এখন একটি চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। গত 15-16 বছরে ফ্যাসিস্টের তৈরি হওয়া কিছু গণমাধ্যম কিন্তু এখনো বিদ্যমান রয়েছে, যাদের মাধ্যমে এখনো বিভিন্ন অপপ্রচার কিন্তু তুলে ধরা হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু দেশের গণমাধ্যমকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আমরা কিন্তু সেখান থেকেও দেখছি দেশের বেশিরভাগ গণমাধ্যম সেই ভূমিকা পালন করতে সচেষ্ট হলেও কিছু গণমাধ্যম রয়েছে যেগুলো কিন্তু এখনো ফ্যাসিস্টদের পক্ষে সোচ্চার রয়েছে, যেটা এই গণ অভ্যুত্থান সাফল্যের অন্তরায় হিসেবে কাজ করছে। আর বাইরের দেশে সরাসরি হস্তক্ষেপ যদি এই দেশের সরকার যদি প্রতিহত করতে না পারে, তাহলে কিন্তু এই দেশের এই 24-এর গণবিপ্লব কিন্তু অচিরেই ব্যর্থ হতে চলেছে। এই গণ অভ্যুত্থানের পরবর্তী থেকে আমরা দেখে আসতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু নানা ধরনের প্রোপাগান্ডা এবং নানা ধরনের ষড়যন্ত্র, উস্কানিমূলক কথাবার্তা কিন্তু চলে আসতেছে। এগুলো যদি বন্ধ করা না যায়, তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থানের সফলতা কিন্তু এই দেশের মানুষ ভোগ করতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই দুইটা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষের এই গণ অভ্যুত্থানের সমর্থন হারাতে সহায়তা করতে পারে। এই পরবর্তী
5 মাসে এসেও কিন্তু আমরা দেখছি এই দুটি সমস্যার কারণে কিন্তু দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও জনসমর্থন হারাতে সমর্থ হয়েছে। আরেকটি বিষয় কিন্তু এখানে থেকে যায়, সেটা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। একটি দেশের পালাক্রম যখন বদল হয়েছে তখন কিন্তু সেই দেশের মধ্যে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু যে ফ্যাসিস্টের পক্ষে এই গণবিপ্লবের জোয়ার এসেছিল, সেই ফ্যাসিস্টেরই একটা ধারা কিন্তু আবার বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাজার হাজার শহীদ ও আহতদের রক্তের উপর দিয়ে সংগঠিত হওয়া এই বিপ্লব কি আসলেই ব্যর্থ হতে চলেছে? সবার কাছেই এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।